হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি। আজকে কানাডার একটা বিশেষ আলোচনা করব কানাডা নিয়ে। সেটা হচ্ছে গত এক বছরে 2025 সালে অন্যান্য বছরের তুলনায় কানাডাতে ফরেন ওয়ার্কার এবং স্টুডেন্টদের সংখ্যা কমে গিয়েছে এবং বিগত 10 বছরের মধ্যে এটাই বলা চলে যে ফার্স্ট যে কানাডাতে ওভারঅল টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমে গেল। তো এটার পিছনে আসলে কারণ কি? সে জায়গাতে আপনাদের করণীয় কি? বিশেষ করে আপনারা যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে কানাডাতে অবস্থান করতেছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি কানাডাতে টিকে থাকতে পারবেন সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। কঠিন অবস্থার মধ্যেও আবার আপনারা জানেন যে এখানে কানাডাতে বর্তমানে লো ওয়েজেস ক্যাটাগরির জবগুলোর প্রসেসিং খুবই হার্ড হয়ে গেছে। এলএমআই প্রসেস অনেক জায়গাতেই হচ্ছে না, মেজর সিটিগুলোতে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে সেখানে প্রসেস হচ্ছে না। স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক ধরাবাধা নিয়ম করা হয়েছে, যেমন এখন পড়াশোনা শেষ করে নতুন করে আবার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হচ্ছে। সেই আপ টু দ্য মার্কে যদি কেউ স্কোর উঠাতে না পারে তাহলে তাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু হয় না। এরপরে এখানে স্পাউসদের নিয়ে আসার ক্ষেত্রে আগে যেমন তোরা সহজ ছিল, সেক্ষেত্রে এখানে বিশেষ বিশেষ প্রোগ্রাম ছাড়া স্পাউসদেরকে আনা যায় না। এই সমস্ত রেস্ট্রিকশনের কারণে মূলত কানাডাতে এখানে পিপুলদের ফ্লোটা আসার ফ্লো যেমন কমে গেছে, তেমনি হার্ড নিয়ম করার কারণে অনেকে কানাডা থেকে আবার চলেও যাচ্ছেন। তো এই সব কিছু মিলে মূলত আজকে এই তথ্যগুলো আমরা দেখব ইনশাল্লাহ। 2024 থেকে 25-এ যদি কম্পেয়ার করা হয় তাহলে 14,954 পিপল ওভারঅল কমে গেছে, যেটা বলা চলে যে বিগত কয়েক বছরে কানাডাতে রিয়ার একটা বিষয়। তো এখানে অনেকগুলো শহরে প্রচুর পরিমাণে পিপলের সংখ্যা কমে গিয়েছে। দি বাল্ক অফ দি টিয়ার ডিক্রিজ ওভার দি লাস্ট 2 years came from Canada's largest metropolitan areas, with significant losses in Ontario, British Columbia, Manitoba, offset by gains Quebec and Alberta. তো সব প্রভিন্সে যে কমে গেছে তা কিন্তু না, অনেকগুলো প্রভিন্সে বেড়েও গেছে। In contrast, a number of the tier slightly increased, 3,524 in smaller populations centers and around Canada. Of note is that these numbers represent the absolute level of temporary residents and are different from the rate of new arrivals, which has notably been contracting since 2024. Overall levels of temporary resident will lag the trends in a new arrivals, as those already in Canada with existing study and work permits will only feel the consequences of tightened resolutions once seeking to renew or extend their status. এখানে আরেকটা তথ্য দেখুন ভালো করে। টোটাল 1,20,016 পিপল ইমিগ্রেটেড ফ্রম কানাডা বিটুইন 2024 to 2025। তো এই 24 থেকে 25 সালের মধ্যে 1,20,016 জন ব্যক্তি কানাডা ছেড়ে চলে গিয়েছেন। তো এখানেই চলে যাওয়ার পিছনে আসলে কারণ কি? এখানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অনেকেই এখানে নতুন করে নিজেদের স্ট্যাটাসটাকে রিনিউ করতে পারেননি, লিগাল স্ট্যাটাস নিয়ে তারা থাকতে পারেনি, যার কারণে তারা ইলিগাল স্টে না করে কানাডা ছেড়ে চলে গিয়েছেন। তো লিগাল স্টে করার জন্য আপনাদের অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। হুইচ রিজিয়ন স দি লার্জেস্ট ডিপার্চার্স of temporary resident. The following table breaks down the largest net decrease in temporary resident by census metropolitan area. এখানে ভালো করে খেয়াল করুন, টরন্টো অন্টারিও প্রভিন্সের টরন্টো থেকে বিগত এক বছরে 44,792 জন ব্যক্তি লিভ নিয়েছেন বা চলে গেছেন বা কমে গেছে। ভ্যাঙ্কুভারের থেকে 10,098, এরপরে ওয়াটারলু অন্টারিও 7,365, লন্ডন অন্টারিও 1,777, হ্যামিল্টন অন্টারিও 1,695, এরপরে উইনিপেগ ম্যানিটোবা 1,559, ভিক্টোরিয়া 1,222, ব্র্যান্ডফোর্ড অন্টারিও 793, হ্যালিফ্যাক্স নোভা স্কোশিয়া 788, কুইবেক থেকে 757। তো এইভাবে মেট্রোপলিটন এরিয়াগুলো থেকে পিপল ডিক্রিজ হয়ে যাচ্ছে। কী কারণে? এখানে আর একটা মেজর কারণ সেটা যদি আপনাদেরকে বলি, সেটা হলো যে এই সমস্ত মেট্রোপলিটন এরিয়াতে লো ওয়েজেস ক্যাটাগরির এলএমআই প্রসেস কিন্তু বন্ধ আছে। যারা ওয়ার্ক পারমিটে নিয়ে আসেন কানাডাতে বা ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতেছেন, তারা অনেকেই ফেস করবেন যে হাই ওয়েজেস স্যালারি বা হাই ওয়েজেস জব যেগুলো, সেগুলোর বাইরে লো ওয়েজেস ক্যাটাগরির যে সমস্ত জব এবং যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে, সেই সমস্ত এলাকাতে
যেহেতু এলএমআই কন্টিনিউ করা হচ্ছে না, যার কারণে পিপলরা এই সমস্ত মেজর সিটিগুলো ছেড়ে অনেকেই কানাডা থেকে চলে গেছেন, অনেকেই কানাডা থেকে অন্য সিটিগুলোতে মুভ করতেছেন বা করেছেন। আপনারা যারা আমার আলোচনা শুনছেন আজকে, বিশেষ করে স্টুডেন্ট ভাই বোন অনেকে শুনতেছেন ইনসাইড কানাডা থেকে, যে আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে থাকবেন তখন তো আপনি একটা লিগ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে আসেন। তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চলাকালীন অবস্থায় আপনি যদি কোনো পিআর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করে আইটি পাওয়ার পরে, অথবা দেখা গেলো যে আপনি যে কোনোভাবেই হোক না কেন যদি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পান, তাহলে আপনি ওয়ার্ক পারমিট রিনিউ করে ইলিগালি থাকতে পারেন। আদারওয়াইজ আপনি যদি আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ডিউরেশন শেষ করে ফেলেন কিন্তু আপনি কোনো পিআর প্রোগ্রামে ইনভাইটেশন না পান, তাহলে কী হবে, আপনাকে ক্লোজ ওয়ার্ক পারমিটে আবেদন করতে হবে। কিন্তু ক্লোজ ওয়ার্ক পারমিটগুলো যেহেতু এখানে মেট্রোপলিটন এরিয়াগুলোতে খুব কঠিন, এ কারণে আপনারা যে সমস্ত এলাকাতে যে সমস্ত সেন্সাস এলাকাতে আপনার আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর নিচে, সেগুলোতে আপনারা চেষ্টা করতে পারবেন। কিছুদিন আগেও আমাদের চ্যানেলে একটা আলোচনা আমরা করেছি কোন কোন সিটিতে বর্তমানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে এবং কোথায় 6%-এর নিচে, যেগুলোতে নিচে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এখনও এই সুযোগগুলো কিন্তু আপনাদের রয়েছে। হুইচ রিজন স দি লার্জেস্ট গেইনস ইন টেম্পোরারি রেসিডেন্টস? তো যে সমস্ত সিটিতে পিপলের সংখ্যা বেড়ে গেছে রিসেন্টলি সেটাও দেখুন। মন্ট্রিয়াল, কুইবেক এখানে 17,635, ক্যালগেরি 9,608, এডমন্টন 8,972, তারপরে এসে নায়াগারা অন্টারিও 3,397, অটোয়া গ্যাটিনু 2,922, উইন্ডসর অন্টারিও 2,179, সাসকাটুন 1,272, এরপরে রয়েছে সাগোনাই, কুইবেক 863, লেথব্রিজ, অ্যালবার্টা 838। তো শুধু কমে গেছে তা না, বেড়েও গেছে। তো নিশ্চয়ই সেই সমস্ত এলাকাতে আপনার সুবিধা এখন তারা বেশি পাচ্ছে, ফ্যাসিলিটিস বেশি পাচ্ছে, যার কারণে সেই সমস্ত এলাকাতে মুভমেন্ট বেড়ে গেছে। হোয়াট হ্যাজ লেড টু ডিক্রিজ ইন টেম্পোরারি রেসিডেন্ট ইন কানাডা? কী কী কারণে এখানে এই ডিক্রিজগুলো ঘটলো সেগুলো একটা আমরা অ্যানালাইসিস করব। বিটুইন 2024 and 2025 the Canadian government enacted a number of policies targeting international students and foreign workers, instituting a tighter regulations for these individuals to gain or extend temporary status. এর মধ্যে কী কী রয়েছে? মরেটোরিয়াম অফ লো ওয়েজ এলএমআই, যেটা আমি অলরেডি আপনাদের সামনে আলোচনা করলাম, যে 6%-এর উপর এমপ্লয়মেন্ট সিস্টেম। তারপরে হচ্ছে রিডিউসড ভ্যালিডিটি পিরিয়ড ফর লো ওয়েজেস স্ট্রিম। তো আগে আপনার লো ওয়েজেস স্ট্রিমে কিন্তু 2 বছর জব করা যেত, এখন এটা 1 বছর করে দেওয়া হয়েছে। ফলে রিনিউ না হওয়ার কারণে সেই সমস্ত ব্যক্তিরা এখান থেকে চলে যাচ্ছেন। হাই ওয়েজ টেম্পোরারি ফরেন ওয়ার্কার থ্রেশহোল্ড। তো এখানে মিনিমাম যে হাই লেভেলের স্যালারি সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে কানাডা গভর্নমেন্ট, যার কারণে অনেকে সেই রেটের স্যালারি পেতে বা জব পেতে হিমশিম খাচ্ছে। রেস্ট্রিক্টেড স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটস। তো স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট এখন বিশেষ ডিপার্টমেন্টে, যেমন 16 মাসের মাস্টার্স কিংবা ডক্টরাল প্রোগ্রাম অথবা প্রফেশনাল প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোতে ছাড়া স্পাউস সহ আসা যায় না। ইভেন স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এলিজিবিলিটি ডিপেন্ডস অন প্রোগ্রাম টাইপ, অকুপেশন, টিআর। তো যারা ওয়ার্কার হিসেবে আসেন তাদের কিন্তু আবার তারা সব ধরনের ওয়ার্কাররা কিন্তু এখন স্পাউস নিতে পারেন না, আগে পেতেন। কারা নিতে পারেন? টিআর 0, 1 এবং সিলেক্টেড ইন ডিম্যান্ড টিআর 2, 3 এই ক্যাটাগরি যারা, তারাই কেবলমাত্র এখানে তাদের স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট সহ আনার জন্য সুযোগ পান। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি রেস্ট্রিকশন। PGWP eligibility now includes language requirement for applicants submitted after November 1. তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা আগে ছিল না, এখন এটা থাকার কারণে সবাই যে আপ টু দ্য মার্কে ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো রেজাল্ট করতেছে তা কিন্তু না। আমার স্টুডেন্ট যারা পরামর্শ নেওয়ার জন্য আসেন সবসময় বলি MOI দিয়ে বা ল্যাঙ্গুয়েজ কি স্কিপ করে কানাডাতে আসতেছেন, আমি বলি যে ভাই বোনেরা আপনারা এই ল্যাঙ্গুয়েজ স্কিপ করে তো থাকতে পারবেন না কানাডাতে। আপনি এখানে আসতেছেন MOI দিয়ে আপনার ভিসা হলেও আপনি যদি লং টার্ম চিন্তা করেন তাহলে তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতেও ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। এরপর আপনি পিআর অ্যাপ্লিকেশন করতে চাইলে তখন 7-এর উপরে লাগে, 7-এর উপরে লাগে। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজকে ভয় পান তাহলে আপনার কানাডাতে আসাই উচিত না, আপনি অন্য কোনো জায়গায় চিন্তা ভাবনা করুন। রিমুভাল অফ কোভিড ইরা পলিসি। দি ফেডারেল গভর্নমেন্ট রিমুভ ইটস কোভিড ইরা পলিসি অ্যালাউইং ভিজিটর টু ট্রানজিশন মোর ইজিলি টু জব অফার সাপোর্টেড ওয়ার্ক পারমিট। ব্যান অন ফ্ল্যাগ পোলিং। তো 2024 সালে 23শে ডিসেম্বর ফ্ল্যাগ পোলিং ব্যান করা হয়েছে, হুইচ মেড ইট so that same-day processing of work or study permit application at port of entry was no longer permitted moving forward. Study permit cap for 2025. Study permit application were capped. এখানে দেখুন স্টাডি পারমিটের কোটা সিস্টেম করার কারণে আগে যে হারে এখানে স্টুডেন্টরা
এখানে আসতো তার সংখ্যাটাও কিন্তু কমে গেছে, 10% রিডাকশন ফ্রম 2024। তো এই হলো অবস্থা। তো আজকের যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, মোদ্দা কথা হলো যে অনেকেই কানাডা ছেড়ে চলে যাচ্ছেন। কী কারণে? কানাডাতে লিগ্যাল ওয়েতে অনেকে থাকতে পারতেছেন না। তো লিগ্যাল ওয়েতে কানাডাতে আপনি যদি বসবাস করতে চান, দেখা গেলো যে আপনি 6.5 নো ব্যান্ড লেস দ্যান 6 এই স্কোর নিয়ে আপনি কানাডাতে এন্ট্রি করলেন। কানাডাতে এন্ট্রি করার পরে আপনার স্বপ্ন হলো পিআর হওয়া। তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাইলে কানাডার কঠিন জব মার্কেটে আপনি অনেক পরিশ্রমী, অনেক ব্যস্ত লাইফ লিড করতেছেন। তো শত ব্যস্ততার মধ্যেও আপনাকে কনসেন্ট্রেট দিতে হবে কোন দিকে? আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্যে। 2টি ল্যাঙ্গুয়েজই ভালো করে শিখতে হবে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও শিখতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ভালো করে আরও বেশি শানিত করতে হবে, যাতে করে আপনি হাইয়েস্ট লেভেলের ল্যাঙ্গুয়েজ স্কোর উঠাতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার স্কোরে বুস্টিং করতে পারেন এবং এখানে যে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর, সেখানে যে আপনার বোনাস পয়েন্ট পাওয়া যায়, সেগুলো যাতে আপনি ক্যাপচার করতে পারেন, এইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আমার পরামর্শ এটাই যে আপনার যাতে কানাডাতে এসে চলে যেতে না হয়, এ কারণে নিজের স্কিল ডেভেলপমেন্টটা করুন। 2টা কাজ করবেন, একটা হলো ল্যাঙ্গুয়েজ শিখবেন 2টাই, আর একটা হলো পাশাপাশি এখানে যে স্কিলের বিষয়গুলো থাকে সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করবেন। এক্সেপশনালি সেগুলো যদি আপনাদের জন্য পসিবল হয়, হেল্পফুল হয়, তাহলে সেটা অবশ্যই বেটার আপনাদেরকে এখানে টিকে থাকার জন্যে, এখানে স্বপ্ন বাস্তবায়নের জন্য। তো আজকের আলোচনা আমরা এইটি টানবো। আশা করছি তথ্যগুলো যেন অনেক ভাই বোনরা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।